আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের 4 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে কিছু শুরুতে কাজ দেওয়া আছে, কাজ 1, কাজ 2, কাজ 3। তোমরা এগুলো রিডিং আমি যে পড়ায় সুন্দর করে বুঝেছি, তোমরা এই হিন্টসগুলো ভালোভাবে বুঝে পারলে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবা। তারপরও আমাদের আলোচনা শেষে এই কাজগুলো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। এখন আমরা রিডিং পড়া শুরু করব। দেখো, এখানে কি বলা আছে, পার্ট 2, ব্যায়ামের উপকারিতা। ব্যায়াম করলে আমাদের কী কী উপকারিতা হয় এই বিষয়গুলো আমরা এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। খেয়াল করো। দেহ ও মনের সুস্থতা ও আনন্দ লাভের জন্য শারীরিক অঙ্গ সঞ্চালনকে ব্যায়াম বলে। তোমাদেরকে আসতে পারে যে ব্যায়াম কাকে বলে, প্রশ্ন আসতে পারে বা কেউ জিজ্ঞেস করতে পারে। দেহ ও মনের সুস্থতা ও আনন্দ লাভের জন্য শারীরিক অঙ্গ সঞ্চালনকে ব্যায়াম বলে। ঠিক আছে, খেয়াল রাখবা। খেলাধুলা ও ব্যায়ামের অন্তর্ভুক্ত। যেমন খেলাধুলা করি, এটাও ব্যায়ামের অন্তর্ভুক্ত। খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালন হয় এবং আনন্দ লাভ করা যায়। বিভিন্ন চিত্ত বিনোদনমূলক খেলার মাধ্যমেও অঙ্গ সঞ্চালন বা ব্যায়াম করা যায়। ব্যায়ামের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ছাড়াও মানসিক প্রশান্তি ও সামাজিক গুণাবলী অর্জন করা যায়। ঠিক আছে, ব্যায়ামের মাধ্যমে যেসব উপকার লাভ করা যায় তা সংক্ষেপে নিম্নরূপ। 1 নম্বরে কি বলছে, অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি। ব্যায়াম দেহ কাঠামোর সুষম উন্নতি ও বৃদ্ধি সাধন করে। এবারে ব্যায়াম দেহ কাঠামোর সুষম উন্নতি ও বৃদ্ধি সাধন করে। দেহের উন্নতির সাথে সাথে মনকে সতেজ করে, ফলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে। যে কি ব্যায়াম করলে দেহের উন্নতির সাথে সাথে কি মনকে সতেজ করে, মানে মনটা ফ্রেশ থাকে, কাজ করতে ভালো লাগে, ফলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে। ব্যায়ামের ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে এবং হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যায়াম, শারীরিক ব্যায়াম করবা। 2 নম্বর কি বলছে, পাঠের একঘেয়েমি দূর করে। একটানা লেখাপড়া করলে ক্লান্তি ও একঘেয়েমি আসে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে পাঠের একঘেয়েমি ও মানসিক ক্লান্তি দূর হয়, মনে সজীবতা আসে এবং পড়াশোনায় মন বসে। কিন্তু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা যদি মন বসে সে ব্যবস্থা করতে হবে আমাদেরকে। 3 নম্বরে স্নায়ু ও মাংসপেশির সমন্বিত উন্নয়ন। শৈশবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বেড়ে ওঠে। শরীর বৃদ্ধি পেলেও অনেক সময় তার সাথে সাথে সামঞ্জস্য রেখে মানসিক বিকাশ হয় না। কারণ কি? এর সমন্বয় ঘটানোর জন্য সঠিক নিয়মে অঙ্গ সঞ্চালন প্রয়োজন। হাত পা শরীরের ব্যায়াম একসাথে করতে হবে। নাকি হাত পা শরীরের ব্যায়াম একসাথে করতে হবে। শুধু হাতের ব্যায়াম করলে হাতের শক্তি বাড়বে, আবার পায়ের ব্যায়াম করলে পায়ের মাংসপেশি বৃদ্ধি পাবে। সেজন্য শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামের মধ্যে সামঞ্জস্য রেখে অনুশীলন করতে হবে। 4 নম্বরে সুশৃঙ্খল জীবনযাপন। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। ফলে শিক্ষার্থী প্রাত্যহিক জীবনে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হবে। দেখছো কত সুন্দর না? 5 নম্বরে সামাজিক গুণাবলী অর্জন। দলগত খেলাধুলা বা ব্যায়াম করলে শিক্ষক বা দলনেতার আদেশ মেনে শৃঙ্খলার সাথে খেলতে হয়। খেলা হেরে গেলেও মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হয়। খেলার ভিতরে আজ থাকবেই, তাই বলে আমি ঠকে গেছি নাকি মেজাজ ছাড়ানো যাবে না। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, এই মানসিকতা অর্জন করতে হবে। আদেশ মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা, মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণ করা, সহযোগিতা করা, এই সামাজিক গুণগুলো ব্যায়ামের মাধ্যমে অর্জন করা যায়। শিক্ষার্থীদের শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করে ব্যায়ামের বিষয় নির্ধারণ করতে হবে। ছেলে ও মেয়েদের ব্যায়ামের তালিকা আলাদা হবে। তবে ব্যায়াম করতে হবে পরিমিত, মানে বেশি করে যাবে না, কমও করা যাবে না, পরিমাণ মতো করতে হবে। এটাকে বলে পরিমিত। পরিমিত ব্যায়াম না করলে স্বাস্থ্যের অবনতি হয়, শরীর ও মন দুর্বল হয়ে পড়ে। বড় পেটে ব্যায়াম করতে নাই বা নেই। খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে ব্যায়াম করা উচিত। প্রশ্ন আসতে পারে যে খাওয়ার কমপক্ষে কয়েক ঘন্টা পরে ব্যায়াম করা উচিত? কমপক্ষে 2 ঘন্টা পরে ব্যায়াম করা উচিত। খেয়াল রাখো সেটা। আবার দেখো,
কাজ 1, কাজ 2, কাজ 3। কাজ আগে কি বলছে? ব্যায়ামের উপকারিতা খাতা লিখো। এরা ব্যায়াম করলে কি উপকারিতা পারো? তোমরা যদি রিং পড়ো আমি বুঝিয়ে দিছি, পড়লে অবশ্যই পারবা। আবার কাজ 2, ব্যায়াম করলে কি কি সামাজিক গুণ অর্জন করা যায় তা লিখো। এগুলো হয়ে গেছে সব আলোচনার ভিতরে। কাজ 3, পদ্ধতিতে ব্যায়ামের কুফল দলগত কাজের মাধ্যমে উপস্থাপন করো। ওই যে বললাম ব্যায়াম পরিমিত করতে হবে, বেশি ব্যায়াম করলে আর ক্ষতি হবে, সে কথাটা বলছে আর কি। যাই হোক, তুমি এগুলো যে প্রশ্নগুলো ভালোভাবে দেখো আর ভালোভাবে প্রশ্নটা বুঝো, দূরে পড়ো, তাহলে লিখে নেবে, খাতা নোট করে রাখবা। তারপরে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তীতে আবার তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? দেখো পার্ট 3, ব্যায়ামের নিয়মকরণ। ব্যায়াম করলে শরীরের সার্বিক উন্নতি আশা করা যায় না। সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে ব্যায়াম করলে কেবলই তখন দেহ ও মনের সার্বিক উন্নতি সাধিত হবে। কিন্তু ব্যায়াম করলে হবে না। ব্যায়ামেরটা কি নিয়ম আছে, পদ্ধতি আছে, ওগুলো মেনে করলে আমাদের কি দেহের সার্বিক উন্নতি সাধিত হবে বা সাধন হবে, সেটাকে বলছেন। ব্যায়ামের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যায়ামের ধরন নির্ধারণ করতে হবে। ব্যায়ামের ধরন নির্ধারণের আগে শিক্ষার্থীর বয়স, উচ্চতা ও শারীরিক সামর্থ্য বিবেচনা করতে হবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যায়াম নির্ধারণ করতে হবে। খোলা জায়গায় বা মাঠে ব্যায়াম অনুশীলন করা উচিত। ঠিক আছে? ওয়ার্ম আপ। দেখো আমরা ওয়ার্ম আপ কি? ব্যায়াম করার আগে শরীর গরম করে নিতে হয়। খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে ওয়ার্ম আপ বলে। খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে কি বলে? ওয়ার্ম আপ বলে। ঠিক আছে? খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে ওয়ার্ম আপ বলে। জেনে নিবা, এখান থেকে পড়ে নিবা ওয়ার্ম আপ কাকে বলে বা কি। শরীর গরম হলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো কর্মক্ষমে ওঠে, ফলে আহত হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে? ওয়ার্ম আপ করার নিয়ম। ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং। স্ট্রেচিং করলে অঙ্গ প্রত্যঙ্গের জোড়া বা সন্ধিগুলো ঢিলা হয়, ফলে ব্যায়ামের সময় সন্ধিগুলোর বা মাংসপেশির পেশিগুলো ছিঁড়ে যায় না। 2 নম্বর বলছে কি? স্ট্রেচিং শেষে জগিং, আস্তে আস্তে দৌড় আর কি করতে হবে। এভাবে 5 মিনিট দৌড়াতে হবে। তারপরে 3 নম্বর কি বলছে? জগিংয়ের শেষ দিকে ক্রমান্বয়ে দৌড়ের গতি বাড়াতে হবে, আস্তে আস্তে দৌড় বাড়াতে হবে আর কি, গতি বাড়াতে হবে। 4 নম্বরে ব্যায়াম 2 ধরনের, সাধারণ ব্যায়াম আর নির্দিষ্ট ব্যায়াম। সাধারণ ব্যায়ামটা কি? শরীর গরম করার জন্য যে কোনো ধরনের ব্যায়ামকে সাধারণ ব্যায়াম বলে। খেয়াল করবা, শরীর গরম করার জন্য যে কোনো ধরনের ব্যায়ামকে সাধারণ ব্যায়াম বলে। আবার নির্দিষ্ট ব্যায়াম, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে বা সকল অঙ্গের উন্নতির জন্য যে ব্যায়াম করা হয় তাকে বলে নির্দিষ্ট ব্যায়াম। ঠিক আছে? এই প্রশ্ন মুখস্থ করতে হবে। যদি কোনো ছন্দময় ব্যায়াম করতে হয় তাহলে কমপক্ষে 10 থেকে 12টি পিটি বাছাই করে প্রতিদিন 1-2টি করে পিটি অনুশীলন করতে হবে। কমপক্ষে 10 থেকে 12টি পিটি বাছাই করে প্রতিদিন 1টি অথবা 2টি করে পিটি অনুশীলন করতে হবে। শারীরিক উন্নতির জন্য ব্যায়াম করতে হলে যদি হাতের শক্তি বাড়ানোর উদ্দেশ্য থাকে তাহলে চিন আপ, পুশ আপ, মেডিসিন বল, নিক্ষেপ ইত্যাদি ধরনের ব্যায়াম নির্বাচন করে অনুশীলন করতে হবে। মানে কি শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা ব্যায়ামের প্রযুক্তি আছে, ওগুলো ব্যবহার করতে হবে। হাতের জন্য এক ধরনের যন্ত্রপাতি, পায়ের জন্য এক ধরনের যন্ত্রপাতি, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য আরেক ধরনের যন্ত্রপাতি, সেটা বলছে আর কি। এভাবে শরীরের যে কোনো অঙ্গের উন্নতি করার জন্য তার সাথে মিল রেখে ব্যায়াম বাছাই করে অনুসরণ করলে ব্যায়ামের সুফল পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এটুকু ছিল। সুন্দর করে তোমরা দেখো, আসলে ভালো লাগবে। আর এই ধরনের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা আমাদের ম্যাথ এডুকেশন এই ধরনের সাথে থেকে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।